প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চুল পড়ার কারণ এবং তার আধুনিক চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহেদ পারভেজ 1969 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। চুল তো আমাদের সৌন্দর্যের বড় একটা অংশ, কিন্তু সেই চুল যদি সুস্থ না থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় চুল পড়ে যাচ্ছে বা মাথার স্ক্যাল্পে নানা ধরনের সমস্যা দেখা দেয়। প্রথমে আপনার কাছে একটু জানবো, এই যে চুল পড়ছে, এই চুল পড়ার কারণটা আসলে কি? আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমি বলতে চাই, চুল পড়ার মূল কারণ আমি বলবো পুষ্টির অভাব, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি শুধুমাত্র গরিবদের যে হচ্ছে, যারা খেতে পারছেন না ঠিক মতো, মানে যা দরকার সেটা পাচ্ছেন না তা না। আজকাল আমি দেখতে পাচ্ছি খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যে খাওয়া দাওয়া সব কিছুই রিচ, তাদেরও চুল পড়ছে। এটা হচ্ছে আসলে ব্যালেন্স ডায়েটটা নাই, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটা। আমাদের দেশের মায়েদের হিমোগ্লোবিন সারা জীবনই আমি যাকেই করিয়েছি দেখেছি 9, 8.5, 10 থাকে। এই হিমোগ্লোবিন যদি কমে যায় চুল আপনার পড়বে। পাশাপাশি কিছু ডিজিজে, স্ক্যাল্পের ডিজিজে আপনার চুল পড়তে পারে। এর মধ্যে আমাদের যেহেতু বেশিরভাগ সময় হট হিউমিড ক্লাইমেট, তো এই হট হিউমিড ক্লাইমেটে মাথায় কিছু রোগ দেখা যায়। এর মধ্যে আছে সেবোরিক ডার্মাটাইটিস, আপনি জানেন খুব কমন একটা রোগ। সাংঘাতিক ইচিং হয়, মাথায় ছোট ছোট ফোড়ার মতো হয়। এই ইচিংয়ের কারণে চুল পড়ে এবং কিছু খুশকির কারণে, এছাড়াও মাথায় যেমন টিনিয়া ক্যাপিটিস, ফাঙ্গাল কিছু ইনফেকশনের কারণে পড়ে। রোগ যদি বলতে চান আমি বলবো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত ধারায় জেনেটিক ইনফ্লুয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আরও কিছু ঔষধে চুল পড়তে পারে আপনার, যেমন ডায়াবেটিসের আমাদের দেশে খুব কমন একটা ওষুধ ম্যাটফর্মিন। এছাড়াও ডায়াবেটিসের বেশিরভাগ ঔষধেই হেয়ার ফলটা বাড়িয়ে দেয়। কোনো একটা টিনেজ মেয়ের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, সে ডায়েটের পাশাপাশি সে কিছু ওষুধ খায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য, সেই ওষুধগুলোয় কিন্তু হিউজ হেয়ার ফল হয় এবং ফিমেল প্যাটার্ন বার্লনেস হয়ে যায়। এছাড়া কিছু ট্রিটমেন্টে আপনি জানেন, যারা দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত, তাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর জন্য চুল পড়তে পারে, তবে সেগুলা রিকভার করে। কিছু স্পেসিফিক প্রেশারের ঔষধে হেয়ার ফলটা বাড়িয়ে দেয়। আমাদের দেশে ক্লাইমেট হট হিউমিড হওয়ার পরেও ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, আমাদের ডেফিসিয়েন্সির কারণেও হিউজ হেয়ার ফল হয়। কিছু ক্রনিক ডিজিজে যেমন ডেঙ্গু, অ্যান্টেরিক ফিভার বা টাইফয়েড যদি বলি, এবং কিছুদিন আগে সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ তাআলার কি বলবো একটা অভিশাপের কারণে করোনায় আক্রান্ত হয়েছি। পোস্ট করোনা হেয়ার ফল, এটা কিন্তু দীর্ঘদিন আমি এখনও পাই যে কিছু পেশেন্টের ট্রিটমেন্ট করার পরেও দেখা যাচ্ছে যে 6 মাস ভালো থাকছেন, দেন আবারও হেয়ার ফল হচ্ছে। এরকম সব কিছু মিলেই চুল পড়াটা হয়। ছেলেদের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি, বা মেয়েদের ক্ষেত্রেও হয় যে হয়তো মাথার স্পেসিফিক কিছু কিছু জায়গায় চুল পড়ে যাচ্ছে, অথবা ছেলেদের ক্ষেত্রে যদি বলি তাদের দাড়ির হয়তো কোনো কোনো জায়গায় ফাঁকা থাকছে, অর্থাৎ চুল থাকছে না বা পড়ে যাচ্ছে। এটার কারণটা আসলে কি? এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে আল্লাহ তাআলা আমাদের রক্তে রোগ প্রতিরোধের জন্য, ইমিউন সিস্টেমটা ধরে রাখার জন্য কিছু সেল দিয়েছেন। কোনো একটা অজ্ঞাত ট্রিগারিংয়ের কারণে হঠাৎ তারা বিগড়ে যায়, অর্থাৎ তারা আরেক গ্রুপ অটো ইমিউন সেলকে ভাবে শত্রু। দুটার মধ্যে ফাইট হয়ে দেখা যায় তারা নিজেরা ডিস্ট্রয় হচ্ছে। এই ধরনের কিছু রোগের মধ্যে এইটা জায়গায় জায়গায় চুল পড়ে যাওয়া, এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েটা। অনেকে বলে টাক পোকায় খেয়েছে। এই একটা জায়গা ছেড়ে যখন চুল, দাড়ি, আইব্রোতে আসে তখন বলি অ্যালোপেশিয়া টোটালিস। টোটালিস শুনলে মনে হয় সমস্ত বডির, আসলে সমস্ত বডির লোম পড়ে যায়। কিছু পেশেন্ট বাংলাদেশেও অনেক আছেন যার চিকিৎসা আমরা করি অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। তো এটা একটা অটো ইমিউন ডিজিজ, ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কেউ কোনো ট্রিটমেন্ট না করলেও অনেক সময় ভালো হয়ে যায়। তবে ভয়ের ব্যাপার যেটা, অনেক সময় ট্রিটমেন্ট না করলে দেখা যায় যে এটা আস্তে আস্তে এক জায়গা থেকে বডির হেয়ারও পড়ে যাচ্ছে, সমস্ত শরীর লোমশূন্য হয়ে যাচ্ছে।
অত্যাধুনিক অনেক চিকিৎসার মাধ্যমে খুব অল্প সময়ে আমরা সেখানে চুল গজাতে হেল্প করতে পারি। আইব্রো বলেন, হেয়ার বলেন, বিয়ার্ড বলেন। কাদের ট্রিটমেন্টটা অত্যাবশ্যকীয়? একজন চিকিৎসক সবসময়ই এই ধরনের রোগীর চিকিৎসার ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ব্যালেন্সটা দেখেন যে থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা। হাইপোথাইরয়েডেও হতে পারে, হাইপার থাইরয়েডে, এবং ব্লাড সুগার লেভেল। অনেকেই ব্লাড সুগার মেপে আমাকে বলেন যে আমি তো দেখি ডেলি সকালে আমার 5.5 থাকে, সেই পেশেন্টের আমি আমার চেম্বারে নিজের হাতে যখন করি ইভিনিংয়ে দেখি 18 উঠে বসা। অর্থাৎ ব্লাড সুগার প্রকৃতভাবে মেজারমেন্টটা জানতে হবে। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এছাড়া আমরা যেটা করি আজকাল, যেটা রিকগনাইজড একটা HbA1c, অর্থাৎ 6 মাসের একটা অ্যাভারেজে আপনি বুঝে যাবেন আপনি কি ডায়াবেটিক হয়ে গেছেন না প্রি ডায়াবেটিক, না ডায়াবেটিক আপনার নাই, হওয়ার সম্ভাবনা কম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে HbA1c যেমন আজকাল হাটে মাঠে ঘাটে সব সেন্টারেই হচ্ছে এরকম না। HbA1cর একটা মেশিন আমি এই সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়েছি, প্রকৃত যেটা দিয়ে রিকগনাইজ করা যায় ডায়াবেটিস কিনা 85 লাক্সের উপরে। ছোট একটা সেন্টারের পক্ষে কিন্তু HbA1c করা সম্ভব না। সুতরাং বুঝে এই জিনিসগুলো আমরা করাই, সেটার উপর থাইরয়েডের ওষুধ দেই বা ডায়াবেটিসের ওষুধ দেই। পাশাপাশি তখন আমরা এটার অত্যাধুনিক চিকিৎসা, কিছু লেজার, কিছু ইনজেকশন, মাইক্রোনিডলিং, স্টেম সেল থেরাপি, এইগুলো দিই। যাদের এই ধরনের অ্যালোপেসিয়া ডিজিজটা রয়েছে তাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা কতদিন পর্যন্ত চলতে পারে? 4 থেকে 6 মাস লাগতে পারে, তবে এটা ক্লিয়ার করে নেওয়া ভালো, আবার 1 বছরও লাগতে পারে। আরেকটা কথা যেটা বলতে চাই, যেহেতু আমি সুযোগ পেয়েছি আজকে এনটিভিতে এত বিশাল দর্শকের মধ্যে, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, যে সমস্ত বডির লোম চলে গেল, উনি কোনো ওষুধ খেতেন না, কোনো কেমোথেরাপি পাননি, কোনো রেডিওথেরাপি পাননি। এই অটোইমিউন ডিজিজে আজকাল US FDA অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বারিসিটিনিব নামে একটা ওষুধ ডিক্লেয়ার করেছেন যে হিউম্যান বডি এটা কনজাম করতে পারবেন, এবং এইটাই আমরা দেখেছি অলরেডি আমরা বাংলাদেশের চিকিৎসকরাও দিচ্ছি ট্রিমেন্ডাস রেসপন্স। আগে যেমন স্টেরয়েড দিতে হতো, আপনি স্টেরয়েড সম্পর্কে জানেন, এটার পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ এবং রিবাউন্ড টেন্ডেন্সি বেশি। যে কোনো একটা ডিজিজ কমার পর 7 দিন পরে বলে 7 দিনে কমে গেল, এখন তো ভয়াবহ আকারে বের হয়েছে। অবশ্যই আমরা বারিসিটিনিবটা এখন প্রেসক্রাইব করি এই অ্যালোপেশিয়া ইউনিভার্সালিসে, যেহেতু এটার গ্রহণযোগ্যতা ট্রিটমেন্ট হচ্ছে। স্যার, অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা শুনে থাকি যে টাক বাবা দাদা অনেকেরই আছে, সুতরাং আমারও হবে, হয়তো তার হয়নি কিন্তু তার হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা শঙ্কা তাদের থাকে। এটি কি আসলে বংশগত রোগ কিনা? বংশগত মানে এমনটা না যে আমার বাবার আছে আমার হবে না। আপনি দেখবেন অনেক ফ্যামিলিতে বাবা টাক, 4 ভাই বোনের একদম মাথা ভর্তি চুল, অনেক বেশি চুল, আবার তাদের ছেলেমেয়েদের কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ জেনারেশন গ্যাপ দিয়ে আসতে পারে। আবার পরপর এক জেনারেশনেই দেখা যায় 3 ভাইয়ের মাথা ভর্তি চুল। ছোট ছেলে বলে আমি সবার ছোট, আমার 18 বছর বয়স, আমার তো টাক হয়ে গেল। এটা একটা জিন ইনফ্লুয়েন্স করে। সেই জিনটা ছোট একটা বেবি দেখার সময় আমরা কোলে নিয়ে বলি যে আরে বাবা, ও তো দেখতে একদম মামার মতো হয়েছে। ম্যাটার্নাল জিনও ম্যাটার করতে পারে, নানার টাক থাকলে আসতে পারে। বলে আমার 14 গোষ্ঠী, দাদা চাচা ভাই বোন কারো টাক নাই, আমার কোত্থেকে আসলো? আপনি কেন বংশগত বলছেন? সেটা মায়ের সাইড থেকেও মামাদের টাক থাকলে কেউ না কেউ পেতে পারে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে প্যাটার্ন বালনেস, অর্থাৎ টিপিক্যাল একটা প্যাটার্ন আছে। আপনি ছেলেদের জানেন সামনের দিকে এই 2 কোণা আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে, হেয়ার লাইন পিছাতে থাকে, এবং ক্রাউনে সবচেয়ে আগে দেখা যায় চুল থিন হতে থাকে, একসময় ছোট হতে হতে পড়তে পড়তে টাক হয়ে যায়। এই জন্য এটাকে মেয়েদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন বালনেস বলে, ছেলেদের ক্ষেত্রে মেল প্যাটার্ন বালনেস। তবে সবচেয়ে আশার কথা, মেয়েদের ক্ষেত্রে এই প্যাটার্ন বালনেসটা সংখ্যা একেবারেই নগণ্য। আমি বলবো পার্সেন্টেজ যদি করি 100 জনের মধ্যে 1 জনেরও হয়। টাক পড়া বা চুল পড়ে যাওয়া একটা কমন একটা সমস্যা, এবং এর সমাধান নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকি, যেমন পোস্টার, রাস্তাঘাটে পোস্টার দেখছি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে চুল গজানো সম্ভব 1 মাসে 2 মাসে। তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই এগুলো আসলে কোনো সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, অথবা আপনাদের পরামর্শ আসলে কি যে চুল গজানোর জন্য আসলে কাদের কাছে ট্রিটমেন্টটা নেওয়া উচিত? চুল গজানোর জন্য ডার্মাটোলজিস্টরা খুব ভালো একটা চিকিৎসা দেন। পাশাপাশি আমরা যারা বাইরের একটা ফেলোশিপ বা ট্রেনিং আছে তাদেরকে বলে ট্রাইকোলজিস্ট, অর্থাৎ ডার্মাটোলজিস্ট বেসিক্যালি আমি, তারপর হচ্ছে ট্রাইকোলজিস্ট। এটা একটা সুপার স্পেশালাইজেশন। আপনি জানেন আজকাল আমাদের দেশেই আমরা সাধ্যের মধ্যে যতগুলা সেমিনার বা পড়ানো
বা কনফারেন্স করছি, তাতে ট্রাইকোলজিস্ট কিন্তু হিউজ পরিমাণ বেরিয়ে আসছেন, চুল সম্পর্কে একটা ভালো জ্ঞান। আমরা যখন প্রথম ডার্মাটোলজিতে আসি তখন চুলের যে আলাদা চিকিৎসা আছে এটা সম্পর্কেই মানুষের সম্যক জ্ঞান ছিল না, ইভেন চিকিৎসকদেরই। গেলে ভিটামিন দিত, ভিটামিন ডি দিত, তেল দিত, এক পর্যায়ে বলে দিত, আমাদের মুরব্বী যারা আছেন তারা বলতেন যে চুলের কোনো চিকিৎসা নাই। তো আমরা 2009 থেকে প্রথম এটার উপর পড়াশোনা করে আমি এবং আমার সহকর্মী অনেকেই দেশের বাইরে ট্রেনিং করে আমরা বুঝতে পারলাম যে এটা একটা হিউজ ফিল্ড, কাজ করার অবারিত ক্ষেত্র। তখন থেকে ট্রাইকোলজি টার্মটা আসলো, অর্থাৎ চুল বিশেষজ্ঞ ট্রাইকোলজিস্ট যারা, তাদের শরণাপন্ন হতে পারলে ভালো। যার পক্ষে যোগাযোগ করা সম্ভব না, শুধুমাত্র একজন ডার্মাটোলজিস্টই চুলের অনেক ভালো চিকিৎসা দিতে পারবেন। স্যার, যাদের চুল পড়ছে, টাক হয়ে যাচ্ছে, তারা কিন্তু চিন্তা করে যে এটার আসলে পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে চুল গজানো আসলেই সম্ভব কিনা এবং সেটাকে দীর্ঘদিন যাবৎ টিকিয়ে রাখা সম্ভব কিনা। এই ক্ষেত্রে দুইটা ভাগে আমি বলবো। অনেকে বলে যে আমার ডক্টর টাক নাই কিন্তু চুল চিকন হচ্ছে, পাতলা হচ্ছে, ভয় পাচ্ছি, তাদের জন্য এক ধরনের চিকিৎসা, আরেকটা হলো টাক পড়ে গেছে, দুই ধরনের। তো প্রথম চিকিৎসা হিসাবে আমরা একটা ট্রাইকোস্কোপিক ডিভাইস দিয়ে স্ক্যাল্পের গোড়া এবং চুলের গোড়া দেখি। অনেক সময় নেকেড আইয়ে মনে হয় যে এই জায়গায় লোকটার কোনো চুল নাই, তো ট্রাইকোস্কোপিক এক্সামিনেশনে বোঝা যায় হেয়ার রুট আছে কিনা। হেয়ার রুট থাকলে টপিক্যাল অ্যাপ্লিকেশন, আপনি জানেন মিনোক্সিডিল একটা ওষুধ আছে যেটা সমস্ত পৃথিবীতে ইউজ হয়, হেয়ার রিগ্রোথটা হয়। এবং এইটা ধরে রাখার জন্য মেল পেশেন্টের ক্ষেত্রে ফিনেস্টেরাইড, ডুটাস্টেরাইড এবং রিসেন্টলি পালমেট্রো, যেটা লেস সাইড ইফেক্ট আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। এটা যদি কাজ ঠিকমতো না করে তখন আমরা বলি যে আপনি প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপি নেন অথবা স্টেম সেল থেরাপি নেন, যেটা এই ব্লাড ভেসেলের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়, পাশাপাশি চুলের অ্যানাজেন স্টেজটাকে প্রলম্বিত করে, যার কারণে চুলটা অনেক দিন টিকে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সেরাম আমরা ইউজ করে থাকি। তবে এতবার যে আমরা বলছিলাম শুরু থেকে যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা যেটা চুল ধরে রাখার ক্ষেত্রে কাজ করে, নিঃসন্দেহে সেটা করে। এখন সবচেয়ে জনপ্রিয়তার দিকে আমার মনে হয় চলে আসছে প্ল্যাটিলেট রিচ ফিব্রিন, পিআরএফ কথাটা আমরা বলছি। আমরা যখন বাইরে যাই তখন দেখি তারা পিআরপির চেয়ে পিআরএফটা উৎসাহিত করছে, যেটা করলে একটু ট্রিটমেন্ট প্রসিডিউর একই কিন্তু এটা প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। এইখানে অল্প জায়গায় আমরা ফিব্রিনোজেনে এবং বেশি প্ল্যাটিলেট কালেক্ট করি, যার কারণে গ্রোথ ফ্যাক্টরটা বেশি পাই। পিআরপির মতো সেটাই আমরা দিই একই সময়। ট্রিটমেন্টটা কি বাংলাদেশে হচ্ছে কি? অবশ্যই আমি এবং আমার সহকর্মী কয়েকজন পিআরএফটা করছেন। এখন পেশেন্টই যাচাই করবেন এটা জনপ্রিয়তা কতদূর পর্যন্ত নিয়ে যাবেন ওনারা। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রাইমারি কেয়ার। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রাইমারি কেয়ার। স্টেম সেল থেরাপি একটা আধুনিক বিজ্ঞানের একটা মহাবিস্ময়কর থেরাপি। স্টেম সেলটা হচ্ছে আমাদের মায়েরা যখন হেলদি বেবি বর্ন দেয় তখন যে আম্বিলিক্যাল কর্ড থাকে সেই কর্ডের যে ব্লাড থাকে সেই ব্লাড থেকে এক্সট্রাক্ট করা হয় সেলটা, সেটা হচ্ছে স্টেম সেল। এবং এটাকে স্টেম বলা হচ্ছে কেন, স্টেম সেল বলা হয় কেন, এটা হচ্ছে একটা মাদার সেল, যে মেইন যে কর্ড এর মাধ্যমে বেবিটা আস্তে আস্তে বড় হয়। এবং এই স্টেম সেলটা যখন এখান থেকে নেওয়া হয়, এটা হচ্ছে মাদার সেল এবং এটার পটেন্সি খুব হাই থাকে এবং এটা আনডিফারেন্সিয়েটেড। স্টেম সেলটা হলো এর মতো জিনিস যে লাইক জেনারেল কন্ট্রাক্টরের মতো, যে জেনারেল কন্ট্রাক্টরের মতো একটা সেল, এটা কোনো স্পেসিফিক কোষ তৈরি করে না। শরীরে দেওয়ার পরে আপনার শরীরে যে কোষের ডেফিসিয়েন্সি বা যে কোষটাতে সমস্যা, যে কোষটা ড্যামেজ হয়েছে বা ডিফেক্টিভ, সেই কোষটাকে রিপ্লেস করে নতুন কোষ তৈরি করে। আবার কোনো কোষ যদি কাজ করতে না পারে সেই ইনঅ্যাক্টিভ সেলটাকে আবার অ্যাক্টিভেট করে। এইভাবে একটা মানুষকে সুস্থ করে আনতে পারে যাদের একটা অর্গান ড্যামেজ, যাদের একটা মেজর টিস্যু ডিসফাংশন বা ডিফেক্টিভ সেল, যেমন অটিজম পেশেন্ট ধরুন না কেন, অনেক পেশেন্ট আপনারা দেখবেন অটিজম থেকে ভালো হচ্ছে স্টেম সেলের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো কীভাবে হয়, তাতে যে ব্রেনে যে সেলগুলো ড্যামেজ বা কাজ করছে না সেই কোষগুলো আবার রিজেনারেট হয় যখন আমরা স্টেম সেল দিই। স্টেম সেল খুঁজে নেই কোন জায়গায় তার সেল ডিফেক্টিভ বা ড্যামেজ, তারা ব্রেনে খুঁজে নেয়, তারা গাটে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে খুঁজে নেয়। তো যেখানেই সমস্যা সেখানে সেলটা খুঁজে নিয়ে ওই সেলটাকে গঠন করবে। এতে করে আস্তে 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 ওই অর্গানটা অ্যাক্টিভ হবে বা হিলিং হবে, তখন আপনার ওই অর্গানের যে রোগগুলা
রোগগুলো আস্তে আস্তে চলে যাবে। স্পেসিফিকলি যাদের লিভার সিরোসিস, লিভার সেলগুলো নষ্ট হয়ে গেছে, কিডনি ফেলিউর, কিডনি ইজিএফআর যাদের একবারে 20-এর নিচে চলে আসছে বা আস্তে আস্তে কমতে শুরু করছে, এখন কিডনি যদি ডায়ালাইসিস করে তখন তাদের জীবন আপনারা জানেন, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করে কতটুকু ভালো হওয়া যায়। কিন্তু স্টেম সেল ক্যান রিগ্রো ইউর কিডনি সেল। এরপরে যাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন খুবই লো, তার হার্ট সেলটা গ্রো করা, যাদের লিভারের সিরোসিস তো বললামই। এরপরে আসুন যারা অটিজম পেশেন্ট, তাদের ব্রেন, নার্ভাস সিস্টেম, নিউরন, তাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাদের মেটাবলিজম সব কিছুতেই একটা ডেফিসিয়েন্সি বা একটা ড্যামেজ থাকে। স্টেম সেল খুঁজে বের করে কোন কোন অর্গানের সমস্যা, সেই অর্গানটার হিলিং করার মাধ্যমে এবং রিপ্লেস করার মাধ্যমে, যেটা আমি আগে বলেছি যে ড্যামেজ সেলকে রিপ্লেস করে হেলথি সেল গ্রো করায়, হেলথি টিস্যু তৈরি করে, এর মাধ্যমে আস্তে আস্তে হিলিংটা হয়। স্টেম সেল থেরাপি লক্ষ লক্ষ পেশেন্টকে দেওয়ার পরেও কোনো সাইড এফেক্ট পাওয়া যায় নাই। তবে 2-1টা পেশেন্টের মধ্যে ইমপ্রুভমেন্টটা বেশি হয় নাই, বিকজ তারা প্রপার ডায়েট, লাইফস্টাইলটা হেলথি না। যদি কোর্স দেন, কোর্স কাজ করার এনভায়রনমেন্ট না থাকে, তাহলে ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে, তাই না? সেই জন্য আপনারা যদি আমাদের যে হেলথি ডায়েটগুলো বলি, আমরা অটিজম পেশেন্টদের খাওয়ার কথা বলি বা বিভিন্ন রোগের জন্য কোন রোগের জন্য কী খাওয়ার কথা বলি, এগুলো যদি ফলো করেন, ওগুলো করার পাশাপাশি যদি আপনি এসেনশিয়াল দেন, ইট ইজ গোনা ওয়ার্ক লাইক এ মিরাকল। স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে সার্বিকভাবে সুস্থ থাকার জন্য, একজন মানুষ সুস্থ থাকা মানেই কিন্তু তার প্রতিটি অর্গান সুস্থ থাকে, এবং সেই সাথে আমরা যে চুলের বিষয়ে কথা বলছি, চুল পড়াটাকে কিভাবে রোধ করা যেতে পারে? প্রত্যেকটা অর্গান ঠিক থাকলে মানুষের এক্সটার্নাল যেটা বাইরের রূপটা, ওটা অটোমেটিক্যালি ঠিক থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন কিডনি সম্পর্কে আমি বলবো, আমাদের দেশের বেশিরভাগ লোক অপচিকিৎসার শিকার হয়ে ক্রনিক কিডনি ডিজিজে ভোগেন। তো সেই ক্ষেত্রে বছরে একবার হলেও সিরাম ক্রিয়েটিনটা টেস্ট করা যেতে পারে। আর স্বাভাবিক দৈনন্দিন লাইফস্টাইলে পর্যাপ্ত ঘুম, হালকা ফিজিক্যাল এক্সারসাইজ, পাশাপাশি প্রচুর শাকসবজি, ফলমূল সামর্থ্যের ভিতরে যে যতটা খেতে পারে, এবং অবশ্যই পানি। সেই পানিটা কিন্তু আমি অনেক পেশেন্টকে আগে বলতাম যে আপনি বেশি পানি খাবেন, কিছুদিন পরে এসে বলে আমি তো 7 লিটার খাই। এটা আবার ডেঞ্জারাস। 3 থেকে 5 লিটার পানি যথেষ্ট বডির জন্য। এই গরমে আমি সব দর্শকদের উদ্দেশ্যে বলবো বডি ফ্লুইড ব্যালেন্সটা যেন থাকে, নাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে এই হিট স্ট্রোকের শিকার হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা অনেকটাই উপকৃত হবেন যারা চুল পড়া জনিত সমস্যায় ভুগছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।